পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের ১৩তম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। ১১। পরের দিন মায়ের সারাটা বেলা গেল ইয়েগরের শেষকৃত্যের ব্যবস্থা করতে। সন্ধেবেলা সোফিয়া, নিকোলাই আর মা চা নিয়ে বসেছে। এলো সাশা। কিসের জন্য কে জানে, সে আজ ভীষণ উত্তেজিত। টকবক করছে খুশিতে, গাল দুখানি লাল টুকটুকে, চোখ দুটিতে যেন খুশির ফুলঝুরি ঝরছে। মায়ের মনে হয়, ওর মনে বুঝি কোন আনন্দোজ্জ্বল আশার জেল্লা লেগেছে। এখানে এই শোকের পরিবেশের সঙ্গে ওর আজকের এই ভাবটা একেবারে বেখাপ্পা, সবাইকে অপ্রস্তুত করে তোলে। অন্ধকার আকাশে হঠাৎ আলোর ঝলকানির মতো চোখে ধাঁধা লাগায়। চিন্তিতভাবে নিকোলাই বলে টেবিলে টোকা মারতে মারতে, আপনি যেন আজ আর আপনাতে নেই সাশা। তাই নাকি? হয়তো ঠিকই বলেছেন, বলেই খুশির হাসি হাসে সাশা। মা ওর দিকে তাকায়, নীরব তিরস্কার তার চোখে। সোফিয়া ওকে মনে করিয়ে দেবার সুরে বলে, আমরা ইয়েগর ইভানভিচের কথা বলছি, বুঝলেন? সাশা উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, কি আশ্চর্য মানুষ ছিল ইয়েগর! হাসি ঠাট্টা ছাড়া এক মুহূর্ত দেখিনি মানুষটাকে। কাজ করতে জানতো। লোকটা ছিল বিপ্লবের শিল্পী। বিপ্লবী চিন্তাধারার অত বড় স্রষ্টা আর কোথায় পাওয়া যাবে? কি সহজ করে, অথচ কি জোরালো ভাষায় মানুষের অন্যায়, অত্যাচার, মিথ্যের কাহিনী বলে যেত। শান্তভাবে বলে সাশা, ওর চোখে একটা ভাব মেশানো হাসি, কিন্তু সে হাসিতে ওর আনন্দের আগুন নেবেনি। সবাই স্পষ্টভাবে দেখেছে সে আগুনকে, কিন্তু বোঝেনি কেউই। সাশা যে আনন্দ নিয়ে এসেছে, সেই অনুভূতিটাকে বন্ধু শোকের বদলে স্থান দিতে রাজি নয় ওরা। শোক করার অধিকারটা যে ওদের আছে সেটা দেখাবার জন্য, সাশাকেও তাদের মতো বোধ করাবার জন্য তারা চেষ্টা করতে লাগলো নিজেদের অজ্ঞাতসারেই। আর সেই লোকটাই চলে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে সাশার দিকে তাকিয়ে একটু যেন জেদের সঙ্গে বলে সোফিয়া। সাশা সকলের দিকে তাকায় সপ্রশ্ন তড়িৎ দৃষ্টিতে। ভুরু দুটো কুঁচকে যায়। নিঃশব্দে নতমস্তকে দাঁড়িয়ে থাকে, মন্থর ভঙ্গিতে চুল ঠিক করতে করতে। তারপর আবার সকলের দিকে উদ্ধত চোখে তাকিয়ে জোর গলায় বলে, চলে গেছে? কি বলছেন? মারা গেছে? তার মানে কি মারা গেছে? ইয়েগরের প্রতি আমার শ্রদ্ধা, কমরেডের প্রতি আমার ভালোবাসা, তার চিন্তাধারার বিষয়ে স্মৃতি, তার কাজ, সব কি চলে গেল? আমার মনে ও যে অনুভূতি জাগিয়েছিল, ওকে যেরকম সাহসী সৎ লোক হিসেবে আমি জানতুম, সে সবই কি ফুরিয়ে গেল? আমি জানি আমার কাছে ওর মৃত্যু নেই। আমার মনে হয় আমরা বড্ড তাড়াতাড়ি মানুষের বিষয়ে বলে ফেলি মরে গেছে। নীরব হয়েছে সে, কিন্তু যে কথা সে রেখে গেছে তা অমর হয়ে থাকবে
যারা বেঁচে রইল তাদের বুকে। গভীর উত্তেজনায় আবার এসে বসে টেবিলে। টেবিলের ওপর কনুই ভর দিয়ে বলে যায় সে, আরো শান্ত, আরো গভীরভাবে। আবিষ্ট, আচ্ছন্ন চোখ, হাসে ওদের দিকে চেয়ে। হয়তো বাজে কথা বলছি, কিন্তু আমি বিশ্বাস করি যারা খাঁটি সাচ্চা মানুষ, মৃত্যু নেই তাদের। না, মৃত্যু নেই। অমর তারা, যাদের দক্ষিণ হস্তের উদার দানে আমার এই আশ্চর্য জীবনখানি পেয়েছি। এই জীবনের সহস্র বৈচিত্র্যে, অদ্ভুত জটিলতায় আমার হৃদয়ের প্রিয় সব চিন্তাধারার বিকাশে রোমাঞ্চিত হয়ে উঠি। হয়তো নিজেদের অনুভূতি প্রকাশ করার বেলায় আমরা খুবই কৃপণ হয়ে নিজেদের চিন্তাতেই ডুবে থাকি। ওতেই বিকৃতি দেখা দেয়। আমরা সবকিছুর মূল্য বিচার করি, অনুভব করি না। আপনার ভালো কিছু ঘটেছে? সোফিয়া হেসে বলে। হ্যাঁ, মাথা নেড়ে সাশা বলে। অত্যন্ত ভালো বলেই তো আমার মনে হয়। সারা রাত বসে ভেসভচিকভের সঙ্গে কথা বলেছিলাম। আগে দু চক্ষে দেখতে পারতাম না লোকটাকে। মনে হতো যেমনি জঙ্গলি তেমনি আকাট মূর্খ। অবশ্য সেরকম লোকইও ছিল। ওর ভেতরে ছিল সবার প্রতি একটা অন্ধ বিরক্তি। নিজেকে সর্বদা সবকিছুর একেবারে মাঝখানটায় দাঁড় করাতো আর সর্বক্ষণ আমি 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 করত। সাশা আবার হাসিতে উজ্জ্বল দুই চোখ তুলে তাকায় সবার দিকে। কিন্তু এখন সে সবাইকে ডাকে কমরেড বলে। আর কি সেই ডাক! লাজুক লাজুক, অত্যন্ত নরম, প্রীতিতে ভরা। বলে বোঝাতে পারবো না। আশ্চর্য সহজ, অকপট হয়ে উঠেছে। কাজের কি আগ্রহ! ও নিজেকে খুঁজে পেয়েছে। ভালোয় মন্দয় নিজেকে চিনেছে আজ স্পষ্ট করে। সব থেকে বড় কথা কি জানেন? খাঁটি বন্ধুভাব জেগেছে ওর মধ্যে। সাশার কথা শুনে বড় ভালো লাগে মায়ের। কঠোর প্রকৃতির মেয়েটি কেমন কোমল হয়ে উঠেছে। কি আনন্দ তার চোখে মুখে। তবু মনের গোপনে একটা খোঁচাও বাজে। পাভেলের কথা বলছে না কেন? এখন কমরেডদের নিয়ে ওর সারাক্ষণ ভাবনা। জানেন আমায় কি বোঝাচ্ছে? বের করে আনতেই হবে ওদের। পালানো আর কি? বলে সেটা তো খুবই সহজ। সোফিয়া মাথা তুলে সাগ্রহে বলে, আপনার কি মত সাশা? সেটাই ভালো। মায়ের হাতে চায়ের বাটিটা কেঁপে ওঠে। সাশা ভুরু কুঁচকে ভেতরের উত্তেজনা চেপে রাখে। খানিকক্ষণ চুপ করে থাকে। তারপর অপ্রাসঙ্গিকভাবে বলে, স্বরটা গম্ভীর, কিন্তু মুখে সুখের স্মিত হাসি। ওর কথা যদি সত্যি হয় তাহলে চেষ্টা করে দেখতে হয়। আমাদের কর্তব্য সেটা। হঠাৎ ওর মুখটা লাল হয়ে ওঠে। কিছু না বলে চেয়ারে বসে পড়ে ধপ করে। মার মুখটা স্নিগ্ধ হাসিতে ভরে ওঠে। সোফিয়াও মৃদু মৃদু হাসে। আর নিকোলাইও ওর দিকে তাকিয়ে তাকিয়ে চাপা হাসি হাসতে থাকে। তখন সাশা মাথা তোলে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। দীপ্ত চোখের কঠোর দৃষ্টি সবার ওপর। বলে, বুঝেছি আপনারা সবাই কেন হাসছেন।
ভাবছেন নিজের স্বার্থেই বলছি? ওর গলার স্বর শুকনো, আহত। সোফিয়া উঠে ওর কাছে যায়। একটু কৌতুকের সুরে বলে, কেন সাশা? মায়ের মনে হয় প্রশ্নটা নিরর্থক। সাশা আঘাত পেয়েছে সোফিয়ার কথাতেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভুরু তুলে নীরব তিরস্কারে সোফিয়ার দিকে তাকায়। সাশা বলে ওঠে, বেশ তো, আপনারা যদি তাই ভেবে থাকেন তবে আমি এর সমাধানে যোগ দেব না। শান্তভাবে নিকোলাই বলে, ব্যাস সাশা, ব্যাস, আর নয়। মাও ওর কাছে গিয়ে মাথায় হাত বুলোয়। সাশা মায়ের হাতখানা ধরে টকটকে লাল মুখখানা তার দিকে তুলে সলজ্জভাবে দেখে। সস্নেহে হাসে মা, কথা জোগায় না মুখে। বুকটা ফুলে ফুলে ওঠে দীর্ঘশ্বাসে। সোফিয়া পাশের চেয়ারে এসে বসে ওর কাঁধ জড়িয়ে ধরে। সকৌতুকে হেসে ওর চোখে চোখ রেখে বলে, অদ্ভুত মেয়ে তো আপনি। হ্যাঁ, বোধহয় বোকামি করেছি। আপনি কি করে ভাবতে পারলেন? সোফিয়া শুরু করে, কিন্তু নিকোলাই বাধা দেয় তার কথায়। কাজের কথা বলার মতো করে গম্ভীর সুরে বলে, সত্যি, জেল থেকে পালানো সম্ভব হলে তা নিয়ে আর দুমত হতে পারে না। তবে তার আগে জানা দরকার জেলের কমরেডদের মত কি এ বিষয়ে, তাঁরা চান কিনা। সাশার মাথাটা ঝুঁকে পড়ে। সোফিয়া একটা সিগারেট ধরায়। ভাইয়ের দিকে তাকিয়ে দেশলাইয়ের কাঠিটা ছুঁড়ে ফেলে দেয় এক কোণে। মা দীর্ঘশ্বাস ফেলে বলে, তারা চাইবে না, এ কি হতে পারে? কিন্তু ভাবছি, পারবে কি? আমার তো বিশ্বাস নেই। আকুল ব্যগ্রতায় তাকিয়ে থাকে মা। ওরা বলুক আর একবার, পালানো সম্ভব। কিন্তু ও পক্ষ চুপ, কারো মুখে কথা নেই। সোফিয়া বলে, ভিশভস্টিকভের সঙ্গে একটু দেখা করা দরকার। সাশা অনুচ্চ স্বরে বলে, কাল বলবো কখন কোথায় দেখা হবে। ঘরের মধ্যে পায়চারি করে সোফিয়া। জিজ্ঞাসা করে, ও কি করবে? নতুন ছাপাখানাটায় টাইপ বসাবার কাজে লাগিয়ে দেওয়া হবে ওকে। ততদিন বন রক্ষকের ওখানেই থাকবে। সাশার মুখে আবার কাঠিন্য ফিরে এসেছে। গলাটা নীরস, ভুরু কোঁচকানো। মা চায়ের পেয়ালা ধুচ্ছিল। নিকোলাই উঠে তার কাছে গিয়ে বলে, পরশু যখন পাভেলের সঙ্গে দেখা করতে যাবেন ওকে একটা চিরকুট দিয়ে আসবেন। বুঝতে পারছেন তো? আমাদের জানা দরকার। বুঝেছি বুঝেছি, নিশ্চয় দিয়ে আসবো চিঠি। আচ্ছা, আমি আসি তাহলে, বলে সাশা তাড়াতাড়ি সকলের সঙ্গে করমর্দন করে বেরিয়ে যায় নিঃশব্দে। কাঠের মতো সোজা দেহ, পা ফেলে অদ্ভুত দৃঢ় কঠিনভাবে। ও চলে গেলে সোফিয়া মায়ের কাঁধ ধরে দোল দিতে দিতে একটু হেসে শুধোয়, আচ্ছা নীলভনা, এ মেয়েকে ভালোবাসতে পারতেন? ভগবান, একটি দিনের মতো অন্তত যদি ওদের দুটিকে এক করে দেখতে পারতাম। প্রায় জল এসে যায় মার চোখে। নিকোলাই আস্তে আস্তে বলে, অল্প সুখী সবার পক্ষে ভালো, কিন্তু অল্প সুখে কেউই সন্তুষ্ট হয় না। এদিকে বেশি হলেই আবার সেটা সস্তা হয়ে যায়। সোফিয়া পিয়ানোয় গিয়ে বাজাতে আরম্ভ করে বিষণ্ণ একটা সুর। 12।
পরদিন ভোরবেলা হাসপাতালের গেটে জন ৩০-৪০ স্ত্রী পুরুষ এসে দাঁড়ালো। তাদের কমরেডের শবাধার কখন আসবে বাইরে তার প্রতীক্ষায় পথ চেয়ে আছে তারা। তাদের চারপাশে সাবধানে ঘুরে বেড়ায় টিকটিকিরা। লোকের কথাবার্তা, চালচলন, মুখগুলোকে তারা মনের মধ্যে গেঁথে নেয়। রাস্তার ওধারে কোমরে রিভলভার ঝুলিয়ে একদল পুলিশ। পুলিশের মুখের বাঁকা হাসি, তাকত দেখাবার আগ্রহ আর টিকটিকিদের বেয়ারাপনায় সবাই তেতে আছে। কেউ কেউ হাসি তামাশা করে রাগ চাপে, কেউ বা মাটি থেকে চৌকি তোলে না, চেষ্টা করে অপমানজনক কিছু না দেখতে। আবার কেউ বা রাগটা দাবিয়ে না রেখে কর্তাদের মশা মারতে কামান দাগা দেখে বাঁকা বাঁকা টিপ্পনি কাটে। শুধু মুখের কথাই যাদের অস্ত্র তাদেরও এত ভয়। ঝরা পাতা বিছানো, গোল গোল পাথর বসানো রাস্তা। হেমন্তের ফিকে নীল আকাশ থেকে অঝোর ধারে আলো ঝরে তার বুকে। হাওয়ায় পাতা উড়ে পায়ে পায়ে পড়ে। মাও আছে এই ভিড়ের মধ্যে। চেনা মুখগুলোর দিকে তাকিয়ে বিষণ্ণভাবে সে ভাবে, তোমাদের তো লোকজন কম, আর মজুর তো নেই। গেট খুলে যায়। শবাধারের ঢাকনি এগিয়ে আসে। লাল সিল্কের ফিতে সহ ফুলের মালায় সাজানো। লোকে একসঙ্গে টুপি তুলে ধরে। মনে হলো এক ঝাঁক কালো পাখি যেন হঠাৎ আকাশে ডানা মেলে দিল। ঢ্যাঙা একজন পুলিশ অফিসার, তার লাল মুখে ইয়া মোটা একজোড়া কালো গোঁফ, ছুটে এসে ঢুকলো ভিড়ের মধ্যে। অভদ্রভাবে দুই হাতে মানুষ ঠেলতে ঠেলতে পেছনে এলো সৈন্যের দল। তাদের পায়ে ভারী বুট, পায়ের দাপটে মাটি কাঁপতে লাগলো। রুক্ষ মোটা গলায় হাঁকে পুলিশ অফিসার, সব রিবন খুলে ফেলুন। উত্তেজিত হয়ে জনতা ওর চারদিকে ঘনভাবে ঘিরে আসে। ঠেলাঠেলি করে হাত নেড়ে কি যেন বলে। ফ্যাকাশে উদ্বিগ্ন মুখগুলো মায়ের চোখের সামনে ছুটোছুটি করে। ওদের ঠোঁট কাঁপছে। এক মহিলার গাল বেয়ে চোখের জল পড়ছে। অপমানে কাঁদছে সে। তরুণ কণ্ঠে কে যেন গর্জন করে ওঠে, জুলুমবাজি চলবে না। হাঁকটা মিলিয়ে গেল হট্টগোলে। মায়ের বুক বেদনার্ত হয়ে ওঠে। দীনহীন বেশে ওর পাশেই দাঁড়িয়েছিল একজন যুবক। তাকে বিরক্তিস্বরে বলে, এ কি, মানুষটা মরে গেছে, তাকে একটু ইচ্ছে মতো সাজিয়ে নিয়ে যাব তাও পারবো না। ক্রমেই আবহাওয়া গরম হয়ে ওঠে। জনতার মাথার ওপর দিয়ে দুলছে শবাধারটার ঢাকনি। রিবনগুলি হাওয়ায় উড়ে উড়ে লোকের মাথায় মুখে পড়ে। একটা ভীরু খসখসানি আওয়াজ ওঠে তা থেকে। মা ভয় পেয়ে যায়। এখনই বুঝি মারামারি লাগবে। এদিক ওদিক তাড়াতাড়ি অনুচ্চ স্বরে বলতে থাকে, থাক থাক, এরকম যদি হয় তাহলে নিক না রিবন, দিচ্ছি খুলে সব। সব কোলাহল ছাপিয়ে কার তীক্ষ্ণ জোরালো স্বর শোনা যায়, শেষ যাত্রায় আমাদের কমরেডকে নিয়ে যাব, বাধা দিতে পারবে না, তোমাদের জুলুমে প্রাণ দিয়েছে। উদাত্ত কণ্ঠে গান ধরল কে, অসম যুদ্ধের মরণযজ্ঞে। সরিয়ে ফেলুন রিবন, সরান জলদি। ইয়াকভলেভ, কেটে ফেলো সব রিবন। খাপ থেকে তলোয়ার বের করার শব্দ শোনা যায়। মা চোখ বোজে।
এই বুঝি চেঁচিয়ে উঠবে লোকে, কিন্তু তারা নিরুপায় ক্রুদ্ধ নেকড়ের মতো গোঁ গোঁ করে শুধু। একটা চাপা প্রতিবাদের গুঞ্জন ওঠে। তারপর নীরবে মাথা নিচু করে জনতা সামনের দিকে এগিয়ে চলে। পায়ের খসখসানি বাজতে থাকে রাস্তায়। সামনে মাথার ওপরে ভাসে লাঞ্ছিত সবাধারের ঢাকনিটা, মাড়ানো ফুলের মালায় সেজে। এদিক ওদিক পেছনে ঘোর সওয়ার পুলিশ। মা ফুটপাত ধরে হেঁটে চলেছে। সবাধারটা আর দেখা যায় না মানুষের ঘন ভিড়ে। কখন যে এত মানুষ জুটল কে জানে, সমস্ত রাস্তাটা জুড়ে। জনতার পেছনেও ধূসর বেশে পুলিশ চলেছে, তলোয়ারের বাঁটে হাত দিয়ে। পদাতিক পুলিশও চলেছে। চারদিকে মায়ের চেনা টিকটিকিদের তীক্ষ্ণ চোখ। দুটি সুন্দর কণ্ঠ বিষণ্ণভাবে গান গেয়ে ওঠে। বিদায় কমরেড, বিদায়, তোমায় বিদায়। কে একজন চিৎকার করে ওঠে, না, গান নয় আজ, আজ নীরবে মার্চ করে যাব। সেই চিৎকারে একটা কঠোর আদেশের সুর ছিল। বিষণ্ণ গান থেমে যায়, কথাবার্তা নিচু পর্দায় নেমে যায়। রাস্তার বুকে শুধু মানুষের পায়ের সমান তালের চাপা শব্দ বাজে। মাটির বুক থেকে ধীরে ধীরে ঊর্ধ্বে ওঠে সে শব্দ। জনতার মাথার ওপর দিয়ে স্বচ্ছ আকাশের বুকে ছড়িয়ে পড়ে। এ যেন দূরের ঝড়ের প্রথম মেঘ গর্জনের প্রতিধ্বনি। ঠান্ডা কনকনে হাওয়া। ক্রমেই তার বেগ বেড়ে ওঠে। ধুলোবালি, রাস্তার আবর্জনা উড়িয়ে এনে ছুঁড়ে ফেলে ওদের মুখে। চুল, জামা কাপড় উড়িয়ে ছিঁড়ে কোথায় নিয়ে যায়। চোখ অন্ধ, বুকে লাগছে বাতাসের মার, পায়ের ফাঁকে ফাঁকে ঘূর্ণি। নিঃশব্দ মিছিল, পুরোহিত নেই, শোকের গাথা নেই, শুধু চিন্তাকুল মুখ আর কুঞ্চিত কপাল। একটা শঙ্কিত অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মাকে। ধীরে ধীরে সারা মন ছেয়ে ফেলে বিষণ্ণ কথাগুলো। সত্যের জন্য মাথা তুলে দাঁড়ায় এমন মানুষ অনেক নেই। নতমস্তকে হেঁটে চলে মা। মনে হয় এ তো ইয়েগরের শবযাত্রা নয়, অন্য কিছুর, যা একান্ত প্রিয় এবং একান্ত প্রয়োজন। বড় বিশ্রী লাগে, নিজেকে বড় অপ্রস্তুত, বেমানান বলে মনে হয়। ইয়েগরের শেষকৃত্য করতে যারা চলেছে, কোথাও যেন এদের সঙ্গে ওর মিল নেই। এই কথাটাই একটা শঙ্কিত চেহারা নিয়ে অভিভূত করে ফেলে মাকে। মনে মনে ভাবে, অবশ্য ইয়েগর ছিল নাস্তিক, এরাও তো তাই। কিন্তু শেষ পর্যন্ত চিন্তাটাকে টেনে নিয়ে যেতে চায় না মা, তাই শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ইচ্ছে হয় একটা বিষম বোঝা যেন বুক থেকে ঠেলে সরিয়ে দেয়। ভগবান, ভগবান, আমাকেও কি এমনি করে। গোরস্থানে এসে পৌঁছে যায় মিছিল। কবরের ফাঁকে ফাঁকে এঁকে বেঁকে সরু পথ বেয়ে একটা খোলা জায়গায় এসে পৌঁছায়। নিচু নিচু সাদা ক্রুশ চারদিকে। একটা খোঁড়া কবরের চারদিকে ঘিরে দাঁড়ায়। সকলেই চুপ। মৃতের রাজ্যে জীবিত মানুষের এই কঠিন নীরবতা যেন সাংঘাতিক কিসের প্রতীক্ষায় থমথম করছে। মায়ের বুক চমকে ওঠে। হৃৎপিণ্ডটার ধুকধুকানি
যেন থেমে যেতে চায়। পাগল বাতাস হেঁকে হেঁকে যায় কফিনের ছেঁড়া ফুলগুলিকে নাড়া দিয়ে। সমাধির ফাঁকে ফাঁকে ওঠে তার দীর্ঘশ্বাস। পুলিশের দল তাদের সর্দারের দিকে তাকিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। কবরের মাথার দিকে গিয়ে দাঁড়ায় এক দীর্ঘদেহ লম্বা চুলওয়ালা যুবক, ফ্যাকাশে মুখে, কালো চওড়া একজোড়া ভুরু, মাথায় টুপি নেই। সঙ্গে সঙ্গে শোনা গেল পুলিশের সর্দারের ভাঙা গলা, মশায়েরা। কালো ভুরুওয়ালা যুবকটি উচ্চ জোরালো গলায় শুরু করে, কমরেডগণ। সর্দার চেঁচিয়ে ওঠে, খবরদার, বক্তৃতা করা চলবে না এখানে। যুবকটি শান্তভাবে বলে, বেশি নয়, সামান্য দুটি কথা বলবো মাত্র। কমরেডগণ, আজ আমাদের শপথ নেবার দিন। আমাদের গুরুর, বন্ধুর সমাধির পাশে দাঁড়িয়ে বলি, তার শিক্ষা আমরা কোনোদিন ভুলব না। যে স্বৈরাচারী রাজতন্ত্রী শাসন ব্যবস্থা আমাদের মাতৃভূমির সর্ব অকল্যাণের উৎস, আমরণ সেই অত্যাচারী রাক্ষসী শক্তির কবর খোঁড়াই হবে আমাদের দিবারাত্রির স্বপ্ন জাগরণের একমাত্র ব্রত। অফিসার চিৎকার করে ওঠে, গ্রেফতার করো। কিন্তু তার চিৎকার জনতার কোলাহলে ডুবে যায়। রাজতন্ত্র মুর্দাবাদ। ভিড় ঠেলে বক্তার দিকে পুলিশ ছুটে আসে, কিন্তু ওর চারদিকে লোকে এসে ঘিরে ওকে আড়াল করে দাঁড়ালো। এক হাত নেড়ে কম্বু কণ্ঠে সে ধ্বনি তুলল, স্বাধীনতা জিন্দাবাদ। ঠেলায় ঠেলায় একধারে ছিটকে পড়ে মা। একটা ক্রুশ হেলান দিয়ে ভয়ে চোখ বুজে দাঁড়িয়ে অপেক্ষা করে কখন এসে ঘা পড়ে মাথার উপর। চারপাশের প্রচণ্ড চিৎকারে কান যেন ফেটে যায়। পায়ের তলা থেকে সরে যায় মাটি। হাওয়ার ঝাপটায় আর ভয়ে দম বন্ধ হয়ে আসে। ঘন ঘন শোনা যায় পুলিশের ভয় জাগানো সিটি আর কর্কশ গলার হুকুম, তার সঙ্গে স্ত্রীলোকদের উন্মত্ত চিৎকার, শুকনো মাটির ওপর ভারী বুটের আওয়াজ, কবরখানার বেড়া ভেঙে যাওয়ার শব্দ। এমনি করে অনেকটা সময় কাটে। চোখ বন্ধ করে ওখানে দাঁড়িয়ে থাকতে আর সাহস হয় না মার। চোখ খুলে একবার তাকিয়েই চেঁচিয়ে উঠে ছুটে যায় মা, হাত বাড়িয়ে সামনের দিকে। অদূরে কবরের ফাঁকে ফাঁকে চলে যাওয়া একটা সরু রাস্তার ওপর সেই লম্বাচুল যুবকটিকে ঘিরে রেখেছে পুলিশ। ওকে ছাড়িয়ে নেবার জন্য চারদিক থেকে জনতা হামলা করছে। পুলিশ তাদের মেরে ঠেঙিয়ে পিছু হটাবার চেষ্টা করছে। খোলা তলোয়ারগুলি কঠিন হিম শুভ্র জেল্লা তুলে শূন্যে চমকে চমকে উঠছে। এই মাথার ওপর তারপর নেমে আসছে জনতার মধ্যে। ও পক্ষ থেকেও লাঠি, ছড়ি, ভাঙা রেলিং, ঘূর্ণি পাকাচ্ছে। প্রলয় তাণ্ডবে মেতে উঠেছে লোকে। সবের ওপর দিয়ে দেখা যায় সেই যুবকের পাণ্ডুর মুখখানি। খ্যাপা মানুষের পাগলামির তুফান কলরোল ছাপিয়ে ওর বলিষ্ঠ কণ্ঠ বেজে ওঠে, বন্ধুগণ, শক্তি ক্ষয় করছেন কেন? হাতের লাঠি ফেলে লোকে একের পর এক ছুটে সরে যায় এদিক ওদিক। মা ঠেলাঠেলি করে শুধু এগিয়ে চলে সামনের দিকে, যেন কোনো এক অদম্য শক্তি তাকে নিয়ে আসে। দেখে নিকোলাই প্রাণপণ চেষ্টায়
ক্রোধে মত্ত জনতাকে পাশে ঠেলে সরিয়ে দেয়। কি করছেন? তিরস্কার করে ও। পাগল হলেন সব? শান্ত হন। মায়ের যেন মনে হয় নিকোলাইয়ের একটা হাত লাল। পালান পালান নিকোলাই ইভানভিচ! চিৎকার করতে করতে ওর দিকে ছুটে আসে মা। কোথায় যাচ্ছেন? মার খাবেন যে। কার যেন হাত পড়ে মায়ের কাঁধে। তাকিয়ে দেখে সোফিয়া। টুপি নেই মাথায়, আলু থালু চুল। একটি তরুণের হাতটা ধরে সাহায্য করছে। নিহাত কচি ছেলে। মুখের রক্ত মুছতে মুছতে বলে, কিছু লাগেনি আমার, ছেড়ে দিন। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপতে থাকে। এই যে, ওকে বাড়ি নিয়ে যান। এই রুমালটা, কাঁটাটা বেঁধে দিন। ক্ষিপ্র নির্দেশ দিয়ে ছেলেটির হাত মায়ের হাতে ধরিয়ে দিয়ে ছোটে সোফিয়া। যেতে যেতে বলে, শিগগির যান এখান থেকে, নয়তো ধরা পড়বেন। জনতা ছত্রভঙ্গ হয়ে চতুর্দিকে পালায়। তাদের পেছনে পুলিশ কবরখানায় ঘুরে বেড়ায় খোলা তলোয়ার দুলিয়ে। গাল দেয়। গায়ে বিরাট বিরাট ঝোলা ওভারকোট। চলতে গিয়ে পা আটকে যায়। নেকড়ের মতো তাদের দিকে তাকায় ছেলেটি। রুমালে ওর মুখটা মুছিয়ে দিয়ে মা চুপি চুপি তাড়া দেয়, চলো শিগগির, চলো। সে বিড়বিড় করে বলে, দাঁড়ান, আমার জন্য ভাববেন না, কিচ্ছু লাগেনি আমার। বলতে বলতে মুখ থেকে রক্ত ফেলে খানিকটা। তলোয়ারের বাঁট দিয়ে ঠুকেছে। আমিও ছাড়িনি। এমনি লাঠির বাড়ি মেরেছি, বাছা ধন চেঁচিয়ে অস্থির। বলে রক্তে ভেজা মুঠিটা শূন্যে নেড়ে চিৎকার করে ওঠে, অপেক্ষা করো একটু, দেখিয়ে দেব তোমাদের। করে আঙ্গুলটিও না তুলে থেঁতলে মাটির সঙ্গে পিষে দেব একেবারে। একবার উঠে দাঁড়ায়, শ্রমিকরা একবার সব একজোট হয়ে নিক। মা ওকে টেনে নিয়ে কবরখানার ছোট দরজাটার দিকে যায়। মনে হয় বেড়ার ওধারে খোলা ময়দানটায় মুখ পেতে আছে পুলিশেরা। এখান থেকে বেরুলেই অমনি ওরা ঝাঁপিয়ে পড়বে, ওদের মারতে শুরু করবে। কিন্তু গেটে পৌঁছে ওধারে উঁকি মেরে দেখে হেমন্ত গোধূলির ধূসর পর্দায় ঢাকা খোলা মাঠ বুক পেতে আছে। নিস্তব্ধ নির্জন শূন্যতার দিকে তাকিয়ে বুকে শান্তি আসে। চলুন মুখটা বেঁধে দিই, মা বলে। না না, দরকার নেই, লজ্জার কিছু তো করিনি, সামনাসামনি লড়েছি। সেও মেরেছে, আমিও মেরেছি, ব্যাস। তাড়াতাড়ি ছেলেটির ক্ষতটা বেঁধে দেয় মা। রক্ত দেখে মনটা করুণায় ভরে যায়। ভেজা উষ্ণতা স্পর্শ করতেই সারাটা দেহ শিউরে ওঠে আতঙ্কে। নিঃশব্দে শিগগির ছেলেটিকে টেনে নিয়ে মাঠের মধ্যে নেমে পড়ে মা। মুখ থেকে পট্টিটা ফাঁক করে একটু ঠাট্টা সুরে শুধোয় ছেলেটি, আমায় কোথায় টেনে নিয়ে যাচ্ছেন কমরেড? আমি নিজেই যেতে পারবো। কিন্তু মায়ের হাতের মুঠিতে ওর হাত কাঁপে থর থর করে, পা দুটো টলে। ক্ষীণ দুর্বল স্বরে ও কথা কয়ে চলে। উত্তরের জন্য অপেক্ষা না করে শুধোয়, আপনি কে? আমি একজন টিন মিস্ত্রি, আমার নাম ইভান। আমরা তিনজন ছিলাম ইয়েগর ইভানভিচের পাঠচক্রে। তিনজন টিন মিস্ত্রি, সব শুদ্ধ অবশ্য ছিল 11 জন। আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম।
ভগবান শান্তি দিন ওকে। অবশ্যই ভগবান টগবান বিশ্বাস করি না আমি। একটা রাস্তায় পড়ে মা একটা গাড়ি ডাকে। ইভানকে গাড়িতে বসিয়ে চুপি চুপি বলে দেয়, এখন যেন আর কথা টথা না বলে। তারপর রুমাল দিয়ে আবার ভালো করে মুখটা বেঁধে দেয়। হাত তুলে বাঁধনটা আলগা করতে চায় ইভান, কিন্তু দুর্বল হাতখানা এলিয়ে পড়ে যায় কোলের ওপর। তবুও বাঁধনের মধ্য দিয়েই বকবক করে চলে, 7 জন্মে ভুলবো না এসব আঘাতের কথা আমার বাছাধনরা। উনি আসার আগে একজন ছাত্র ছিল, নাম ছিল তিতোভিজ। সে আমাদের পড়াতো রাজনৈতিক অর্থনীতি, কিন্তু একদিন ওকে ধরে নিয়ে গেল। মা ওর মাথাটা বুকের মধ্যে টেনে নেয়। হঠাৎ কেমন নেতিয়ে পড়ে ইভান, কথা কয় না। ভয়ে বুক শুকিয়ে যায় মার। আর চোখে চারদিকে চায়, কোন আনাচে কানাচে পুলিশ ঘাপটি মেরে আছে কে জানে। এই বুঝি ঝাঁপিয়ে পড়ল। ইভানের ব্যান্ডেজ করা মাথা দেখলে আর রক্ষে নেই, ছিনিয়ে নিয়ে খুন করে ফেলবে ছেলেটাকে। পেছন ফিরে তাকিয়ে দেখে গাড়োয়ান। দিলখোলা হাসি হেসে জিজ্ঞাসা করে, খুব গিলেছে বুঝি? দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা বলে, ওকে কি আর গেলা বলে? তোমার ছেলে? হ্যাঁ, মুচির কাজ করে ও, আর আমি করি রান্নার কাজ। হা হা, ভারী কষ্ট তো। ঘোড়াটাকে চাবুক কষিয়ে আবার এদিকে ফিরে একটু নিচু স্বরে বলে, আর জানো কবরখানায় কি মারামারি হয়ে গেল? শুনলাম কর্তাদের সঙ্গে যাদের আদায় কাঁচকলায়, সেই রকম এক রাজনৈতিক দলের একজনকে নাকি কবর দিতে এসেছিল তার বন্ধু বান্ধব। ওখানে রব উঠল, কর্তারা নিপাত যাক। কর্তারা লোকের সর্বনাশ করে কিনা। তারপর পুলিশ এসে সব ঠ্যাঙাতে শুরু করে। শুনলাম ঠ্যাঙাতে ঠ্যাঙাতে নাকি মেরেই ফেলেছে কটাকে। তা তেনারাও গুঁতুনি কম খাননি। একটুক্ষণ চুপ করে থেকে বিষণ্ণ ভঙ্গিতে মাথাটা নেড়ে নেড়ে অদ্ভুত গলায় বলে, মরা মানুষগুলোকে অবধি একটু শান্তিতে তিষ্ঠতে দেয় না। পাথরে পাথরে গাড়ি সশব্দে ঝাঁকানি খায়। ইভানের মাথাটা নড়ে ওঠে মায়ের বুকের মধ্যে। কোচ বাক্সে আধফেরা হয়ে বসে আপন মনে বকবক করে চলে কোচম্যান। চারদিকে অশান্তি, ভুঁই ফুঁড়ে যত ঝামেলা উঠছে। এই তো কাল রাত্রিরেই পুলিশ এলো আমাদেরই পাড়ায় এক বাড়িতে। সারা রাত্রির ধরে বাড়িটা ওলট পালট তছনছ করে ছাড়ল। তারপর একজন কামারকে ধরে নিয়ে চলে গেল। লোকে বলছে কি জানো, মাঝরাত্রিরে নাকি ওকে নদীতে নিয়ে ডুবিয়ে মারবে। হা হা হা, অথচ ভালো লোক ছিল গো। নাম কি লোকটার? মা শুধোয়। কার? সেই কামারের? সাভেল। ডাকনাম ইয়েভচেঙ্কো। অল্প বয়সী, কিন্তু বুঝতো প্রচুর। তা দেখছি তো বুঝলেই ফ্যাসাদ। প্রায়ই আসতো আমাদের কাছে, বলতো, কিসের মধ্যে আছো তোমরা গাড়োয়ানেরা, দেখতে পাও না? তা আমরা আর কি বলবো। সত্যি কুকুরও তো থাকে না এমনি করে। এই থামো থামো, মা বলে। গাড়ির ঝাঁকানিতে ইভান জেগে ফুঁকিয়ে ওঠে। কোচম্যান বলে, যাও না, খুব ভোদকা খাওগে যাও, মজাটা টের পাও এখন। বহু কষ্টে পা ফেলে টলতে টলতে চলে ইভান। বলে, কিচ্ছু দরকার নেই, নিজেই পারবো।
13। সোফিয়া আগেই বাড়ি পৌঁছে গেছে। দাঁতের ফাঁকে সিগারেট চেপে উত্তেজনায় অস্থির হয়ে উঠেছে। ইভানকে সোফায় শুইয়ে দেওয়া হলো। নিপুণ হাতে ব্যান্ডেজটা খুলে ফেলে সিগারেটের ধোঁয়ায় চোখ কুঁচকে সোফিয়া বলে, ইভান দানিলভিচ, এই যে নিয়ে এসেছেন। খুব ক্লান্ত হয়েছেন নীলভনা, না? ভয় পেয়েছিলেন নিশ্চয়। এখন বিশ্রাম করুন। নীলভনাকে একটু পৌট ঢেলে দাও তো নিকোলাই। ঘটনাটার জেরটা এখনো সামলে উঠতে পারেনি মা। হাঁপাচ্ছে, বুকে কেমন একটা ব্যথা, ভয়ানক কষ্ট হচ্ছে। বিড়বিড় করে বলে, আমার জন্য ব্যস্ত হবেন না। অথচ মনে তীব্র ইচ্ছে কেউ মনোযোগ দিক ওর দিকে, ওকে যত্ন করুক। পাশের ঘর থেকে আসে নিকোলাই, একটা হাত বাঁধা, সঙ্গে ডাক্তার ইভান দানিলভিচ। আলুথালু পোশাক, এলোমেলো চুল, সমস্ত আকৃতিতে যেন একটা সজারুর কাঁটার মতো তীক্ষ্ণতা। তাড়াতাড়ি ইভানের কাছে এসে ঝুঁকে পড়ে ওকে দেখতে আরম্ভ করে। জল চাই, অনেকখানি, বেশি করে এনো, আর খানিকটা তুলো আর পরিষ্কার কাপড়। মা রান্নাঘরের দিকে পা বাড়াতেই নিকোলাই এসে হাত ধরে ওকে খাবার ঘরে নিয়ে যায়। সস্নেহে বলে, আপনাকে বলা হয়নি, বলা হয়েছে সোফিয়াকে। খুব ঘাবড়ে গেছেন না মা? ওর দরদ ভরা চোখ জোড়া দৃষ্টির সামনে মা আর নিজেকে সামলে রাখতে পারে না, ফুঁপিয়ে কেঁদে ওঠে। উহ, কি সাংঘাতিক! মানুষকে মারলে, ধরে ধরে কেটে ফেললে। পোর্টের গ্রাসটা এগিয়ে দিতে দিতে নিকোলাই বলে, আমি দেখেছি। দুদিকেরই মাথা কিছু গরম হয়ে গিয়েছিল। তবু শান্ত হন আপনি। কাটেনি কাউকে, তলোয়ারের ভোঁতা দিকটা দিয়ে বাড়ি মেরেছে। একজনই মাত্র খুব গভীরভাবে জখম হয়েছে। ঠিক আমার চোখের সামনে হলো ব্যাপারটা। আমি তাকে ভিড় থেকে টেনে বের করলাম। ঘরখানার আলোয়, উষ্ণতায়, নিকোলাইয়ের গলার স্বরে আর মুখের ভাবে মা প্রকৃতস্থ হয়ে ওঠে। কৃতজ্ঞ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনাকেও মেরেছে? ওরা ঠিক মারেনি, মনে হয় আমার নিজের দোষেই হাতটা কিসের সঙ্গে ঘষতে খানিক চামড়া উঠে গেছে। চাটা খেয়ে নিন তো। বাইরে বড় ঠান্ডা, অথচ গরম কাপড় টাপড় তো পরেননি দেখছি। হাত বাড়িয়ে পেয়ালাটা নিতে গিয়ে নজরে পড়ে হাতের আঙুলে শুকনো রক্তের দাগ। হাতটা পড়ে যায় কোলের ওপর, জামাটাও ভিজে। চোখ বিস্ফারিত করে ভুরু তুলে ফ্যাল ফ্যাল করে আঙুলগুলোর দিকে তাকিয়ে বসে থাকে মা। মাথাটা ঘুরে ওঠে, বুক ধড়াস ধড়াস করে। পাভেল, পাভেলকেও হয়তো অমনি। ডাক্তার এসে ঘরে ঢোকে, শুধু একটা গরম গেঞ্জি পরা, আস্তিন গোটানো। নিকোলাইয়ের মৌন প্রশ্নের জবাব দেয় ডাক্তার। মুখের চোটটা তেমন সাংঘাতিক নয়, কিন্তু মাথার খুলিটা জখম হয়েছে। খুব বেশি নয় অবশ্যই, শক্ত আছে ছোকরা, কিন্তু রক্ত পড়েছে মেলাই। হাসপাতালে পাঠিয়ে দেব? কেন, থাক না এখানে, নিকোলাই বলে ওঠে। তা থাকতে পারে আজ আর কাল, কিন্তু তারপরে হাসপাতালে থাকলেই সুবিধা হবে। বাড়ি বাড়ি যাবার আমার সময় নেই। কবরখানার ঘটনাটা সম্পর্কে একটা ইশতেহার লিখবে তো?
তা তো লিখবই, জবাব দেয় নিকোলাই। মা নিঃশব্দে উঠে রান্নাঘরের দিকে যায়। উদ্বিগ্ন হয়ে উঠে মাকে থামিয়ে দিয়ে বলে, ও উঠছেন কেন? আজ সোফিয়াই সব করে নেবে। নিকোলাইয়ের দিকে তাকিয়ে চমকে ওঠে মা। অদ্ভুতভাবে হেসে বলে, আমি যে রক্তে একদম ভিজে গেছি। কি আশ্চর্য ঠান্ডা এই মানুষগুলি! এক সাংঘাতিক ব্যাপারটা কত সহজে এরা সামলে নিলে। নিজের ঘরে গিয়ে কাপড় ছাড়তে ছাড়তে অবাক হয়ে ভাবে মা। এ চিন্তায় যত ভয় সব চলে গিয়ে সাহস ফিরে আসে। আহত ছেলেটি যেখানে শুয়েছিল সেই ঘরে এসে দেখে মা, সোফিয়া ওর মুখের ওপর ঝুঁকে পড়ে বলছে, ছি, ওসব বলতে নেই কমরেড। না না, আপনাদের অসুবিধা হবে। ক্ষীণ প্রতিবাদ আসে। কথা বলে না, এখন আপনার উচিত চুপ করে থাকা। সোফিয়ার কাঁধে হাত রেখে পিছনে গিয়ে দাঁড়ায় মা। তারপর ইভানের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে একটু হেসে বলতে থাকে, গাড়িতে ও কেমন প্রলাপ বকেছিল, আর ওর অসাবধান কথায় সে কত ভয় পেয়েছিল। ইভান শোনে। চোখ দুটো অসহ্য তাপে জ্বলছে। ঠোঁট চেপে বিব্রত হয়ে বলে ওঠে, উহ, আমি কি বোকা। কম্বলটা ঠিক করে দিতে দিতে সোফিয়া বলে, আচ্ছা আমরা যাচ্ছি, আপনি ঘুমুন তো। খাবার ঘরে এসে বসে সবাই। আজকের ঘটনাটা নিয়ে আলোচনা চলে অনেকক্ষণ। সেই উত্তেজনা আর নেই। এ যেন অনেক দিন আগের ঘটনা। তারা ভবিষ্যতের দিকে চেয়ে দেখে প্রত্যয়ের চোখে। আসছেকালের কাজের রীতি আলোচনা করে। ওদের চোখে মুখে ক্লান্তির ছায়া, কিন্তু চিন্তা সতেজ। নিজেদের কাজের কথা বলতে বলতে নিজেদের প্রতি অসন্তোষটা চেপে রাখে না। ডাক্তার অস্থিরভাবে উসখুস করে চেয়ারে বসে। উঁচু তীক্ষ্ণ গলাটাকে যথাসাধ্য ভারী করে নিয়ে বলে ডাক্তার, আজকাল আর শুধু প্রচারে কাজ হয় না। তরুণ শ্রমিকরা ঠিকই বলে, আমাদের আন্দোলন বাড়ানো দরকার। ঠিকই বলেছে ওরা। ডাক্তারেরই সুরে বেজার মুখে জবাব দেয় নিকোলাই, সব দিক থেকে খালি নালিশই শুনছি। যথেষ্ট বইপত্র নেই। এদিকে এখনো একটা ভালো ছাপাখানা দাঁড় করিয়ে উঠতে পারিনি। লুদমিলা খেটে খেটে শেষ হয়ে যাচ্ছে। তাকে সাহায্য করা দরকার। অসুখে পড়বে বেচারি। ভ্রিশভস্টিকভের খবর কি? জিজ্ঞাসা করে সোফিয়া। তার পক্ষে শহরে থাকা সম্ভব নয়। নতুন ছাপাখানা চালু হলেই তো তার কাজ, কিন্তু তার জন্য আরেকজন লোকের দরকার। ধীরে ধীরে মা বলে, আমায় দিয়ে চলবে না। তিনজনেই ওর দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর সোফিয়া বলে ওঠে, বেশ কথা। কিন্তু নিকোলাই বলে শুকনো গলায়, তা তো হবে না। ভারী কষ্ট হবে যে আপনার। থাকতে হবে শহরের বাইরে। পাভেলের সঙ্গে দেখা সাক্ষাৎ তো চলবে না। আর সব মিলিয়ে দেখতে গেলে। মা দীর্ঘশ্বাস ফেলে প্রতিবাদ করে, পাভেলের পক্ষে তাতে সাংঘাতিক কিছু একটা এসে যাবে না। আর আমার বেলায় সত্যি কথা বলতে কি, ওই দেখাটা শুধু মনে বিঁধবে। কোনো বিষয়ে কথা বলা চলবে না। নিজের ছেলে, তার মুখের দিকে তাকিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকি। দুটো কথা কইতে পারি না। শকুনিগুলো সব হাঁ করে থাকে। কখন কোন বাড়তি কথা বলে ফেলি। পরপর কদিনের ঘটনায় মায়ের মন খুব ক্লান্ত হয়ে পড়েছে। তাই শহরের এই বিষম ডামাডোল থেকে দূরে বাস করার সম্ভাবনাটুকু সে লোভীর মতো আঁকড়ে ধরেছে।
কিন্তু নিকোলাই কথার মোড় ঘুরিয়ে দেয়। ডাক্তারের দিকে ফিরে বলে, কি ভাবছো হে ইভান? টেবিলের উপর মাথা নুইয়ে বসেছিল ডাক্তার। মাথাটা তুলে হাঁড়ি মুখে জবাব দেয়, ভাবছি কি জানো, খুব কম লোক আমরা, আরো উদ্যোগ করে কাজ করতে হবে। পাভেল আর আন্দ্রেইকে বোঝাতে হবে যে করেই হোক ওদের পালানো দরকার। ওখানে মিছিমিছি বসে থাকা উচিত নয়। কাজের দিক থেকে ওদের দুজনকেই অত্যন্ত দরকার। মায়ের দিকে উঁকি মেরে ভুরু কুঁচকে মাথা নাড়ে নিকোলাই দ্বিধায়। মা বোঝে ছেলের কথা ওর সামনে আলোচনা করতে ওদের অসুবিধে হচ্ছে। উঠে চলে আসে নিজের ঘরে। লোকে তার আবেদনের প্রতি এত উদাসীন দেখে বুকে একটা ম্লান বেদনা জেগেছে মায়ের। বিছানায় শুয়ে ঘুম আসে না চোখে। ও ঘর থেকে ওদের কথাবার্তার কোমল গুনগুনানি ভেসে আসে। হঠাৎ কেমন একটা ভয় পেয়ে বসে ওকে। আজকের দিনটা যেন মস্ত বড় একটা দুঃস্বপ্ন। ভাবলে কষ্ট হয়। ক্লিষ্ট অনুভূতিটা ঠেলে সরিয়ে দিয়ে পাভেলের কথা ভাবতে শুরু করে মা। ইচ্ছে হয় ও মুক্তি পায়, অথচ সঙ্গে সঙ্গে ভয়ও হয়। বোঝে চারদিকের অবস্থা যা তীব্র হয়ে উঠছে, তাতে একটা বড় রকম সংঘর্ষ অনিবার্য। মানুষের মুখ সহ্য শক্তি মিলিয়ে যাচ্ছে। দিনে দিনে তার জায়গা নিচ্ছে অসন্তোষ আর বিরক্তি, অধীর প্রতীক্ষা। চারদিকেই মা শুনতে পায় ধারালো ঝাঁঝালো কথা। চারদিকে কিসের যেন উত্তেজনা। একটা ইশতেহার বের হলে তা নিয়ে দোকানে বাজারে কুলি মজুর ঝি চাকর সবার মধ্যেই জোর আলোচনা আর তর্ক চলে। কেউ গ্রেফতার হলে কেন হলো তার কারণ নিয়ে সভয় বিমূঢ় বিতর্কের জের ওঠে। সময় সময় তার মধ্যে অজ্ঞাত সহানুভূতিও থাকে। সাধারণ মানুষেরাও আজকাল বেশি ঘন ঘন বলে সমাজতন্ত্রীদের বিষয়ে কিংবা বিদ্রোহ রাজনীতি ইত্যাদির কথা। আগে এসব কথা শুনলে মা ভয়ে মরে যেত। ঠাট্টা সুরে কথাগুলো বলে কেউ কেউ, কিন্তু ঠাট্টা বিদ্রুপের আড়ালে বেশ বোঝা যায় তাদের কৌতূহল। অন্যরা বলে চটে ওঠে। তাদের রাগের পেছনে থাকে ভয়। তারপর অনেকে এসব কথা উচ্চারণ করে চিন্তান্বিত স্বরে। তাদের চিন্তা ভাবনার সঙ্গে জড়িয়ে থাকে একটা সংশয় মেশানো শাসানি। ধীরে ধীরে ওদের স্রোতহীন জীবনের কালো জলের বুকে অসন্তোষের ঢেউ ছড়াতে থাকে। ঘুমন্ত চিন্তা জেগে উঠতে থাকে। প্রাত্যহিক জীবনের অর্থের প্রতি স্বাভাবিক শান্ত মনোভাবকে নাড়া দিতে শুরু করে। এসব অন্যদের চেয়ে বেশি পরিষ্কার করে দেখতে পায় মা, কারণ জীবনের সুখহীন মুখটা তার কাছে খুবই বেশি চেনা। তাই এই মুখে চিন্তার আর বিরক্তির বলিরেখা দেখে আনন্দ আর ভয় হয় মায়ের। ও খুশি হয় কারণ মনে করে এ তার ছেলের কীর্তি, আর ভয় পায় এ জেনে যে জেল থেকে বেরিয়ে এসে পাভেল সবার আগে সবচেয়ে বিপজ্জনক জায়গায় গিয়ে দাঁড়াবে, প্রাণ দেবে। এক একবার ছেলেকে ওর মস্ত বড় মনে হয়। সে রূপকথার নায়কের মূর্তি নেয়। লোকের মুখে শোনা যত ভালো সৎ কথা, সমস্ত উজ্জ্বল বিরচিত গুণ সব যেন স্থান পায় তার মধ্যে। মায়ের বুক গর্বে বাৎসল্যে উছলে ওঠে। মৃদু আনন্দে পুত্রচিন্তা প্রদীপ্ত হয়ে ওঠে। মনে হয় সব ঠিক হয়ে যাবে, সব। মাতৃসুলভ বাৎসল্যে পূর্ণ হয়ে যায় মন। বুকের ভেতরটা কুঁকড়ে যায় একটা বেদনায়।
তারপর মায়ের ভাবনার শিখায় ছাই হয়ে পুড়ে যায় মানুষের জন্য ভাবনা, আর সেই ছাইয়ের মধ্যে একটা ব্যথা ছটফট করে। মারা যাবে, পাভেল শেষ হয়ে যাবে। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল ১৩তম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।